আমি একটা মব আক্রমণের শিকার হই। তখনও কি আপনার ওই সাংবাদিক প্রেমিক ছিল? ওই দারোয়ান আমার ছবি তুলছে। আপনি স্মোক করছেন সেই ছবিটাও ফেসবুকে দিয়েছেন। সে আমার সাথে ধস্তাধস্তি করে। ফেসবুক পোস্টের পরে কি হলো? মব হয়েছে পুলিশের উপস্থিতিতে। আপনার সাংবাদিকতায় আসাটা কিভাবে? না, আমি অফিসটা ছাড়িনি, আমাকে ছাড়তে বাধ্য করা হয়েছে। এই জিনিসটা কি বিতর্ক উস্কে দেওয়া হচ্ছে না? আমার এক প্রেমিকও ছিল। কারা মানতে চাইতো না? চাইলেও আসলে আমি অনেক কিছু বলতে পারবো না। কারো কারো অনীহা ছিল আপনার কমান্ড মানার ক্ষেত্রে। আপনি এটা যেটা করলেন সেটাকে সাংবাদিকতার ভাষায় ক্লিকবেট বলে। বণিক বার্তায় আছেন। জি। আগে মাঠে কাজ করতেন, এখন ডেস্কে। জি, কেমন লাগছে? ভালো লাগছে। কোনটা বেশি ভালো লাগে? আমার কাছে দুটোই ভালো লাগে, দুইটা কাজের আলাদা ভাইব আছে, তো আমি দুটোই এনজয় করছি। এই আলাপটাই করব, তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আছি। আপনারা জানেন, এক জীবনে নারীকে বহুমুখী লড়াই কিংবা বহুমুখী অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় এবং নিজের সঙ্গে, সমাজের সঙ্গে, সময়ের সঙ্গে একজন নারীকে লড়াই করতে হয়। তার মধ্যে থেকেও কেউ কেউ নিজের পরিচয় তৈরি করেন, কেউ কেউ পাল্টে দিতে চান চারপাশের নিয়ম। সেই সব নারীদের গল্প আমরা এই হার স্টোরিতে তুলে আনার চেষ্টা করি। এই পডকাস্টে আমরা সেই ধরনের আলাপই করি। ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে আছেন একজন সাংবাদিক, নাম শাকিলা জেরিন। হাই। হ্যালো। আচ্ছা, আমরা আলাপ করছিলাম যে মাঠের কাজ কিংবা ডেস্কের কাজ কোনটা বেশি উপভোগ করেন। তো দুটোই যেহেতু উপভোগ করেন, কোনটাকে বেশি ভালো লাগে বা কোনটা আসলে আপনার মনে হয় যে হ্যাঁ, এই কাজটাই আমার কাজ? আমি যেহেতু মাল্টিমিডিয়ায় কাজ করছি, কাজের ধরনটা তো একই, ভিডিও প্রোডাকশন। যেটা আমি ফিল্ডে যেয়ে করছি সেটাও আসলে আউটপুটটা ভিডিওই আসছে, যেটা আমি ডেস্কে করছি সেটার আউটপুটটা ফাইনালি ভিডিওই হচ্ছে। দুটোই এনজয় করি, তবে হ্যাঁ, যদি বলি যেহেতু আমি এখন ডেস্কে কাজ করছি, চিরায়ত স্বভাববশত পুরনো জীবনটাকে কিছুটা মিস করি। বিশেষ করে এখন ফেব্রুয়ারি মাস, আমি গত 4 বছর বইমেলা কভার করেছি। এখন বইমেলা চলছে, আমি কভার করতে পারছি না, মাঠে নেই, এটা খুব মিস করি। পারছেন না কেন? এটা কি হাউস পলিসি যে আপনি আসলে বাইরে যাবেন না বা এরকম কিছু? নাকি আপনার ইচ্ছে নেই বা কি? না, না, আমার তো অবশ্যই, আমি সব কিছু ভুলে গেলেও বইমেলাটা করতে চাইবো না, এটা বোধহয় কখনো হবে না। এটা আসলে হাউস পলিসি, এই জন্যই করা হচ্ছে না। আমি দেখেছি আপনি কোথাও একটা বই লিখেছেন বা বইয়ের একটা প্রচার করছেন। বইটা জি। সম্পর্কে একটু যদি শুনতে চাই। আচ্ছা, আমি একটা সংকলনে লিখেছি। সময় প্রকাশনী থেকে ৩৫ বছর উপলক্ষে বেশ কিছু সংকলন বের করেছিল। সেখানে একটা সংকলনের নাম হচ্ছে আমি নারী, আমি পেশাজীবী। হুম, হুম। সেই সংকলনে আমার একটা লেখা বের হয়েছে, সেটারই প্রচার করছিলাম। এটা বলা যায় যে সময় প্রকাশের যে প্রকাশক ফরিদ ভাই, তিনি আমাকে বললেন যে, "না, আপনি এতদিন ধরে কাজ করেন", বা ফরিদ ভাইয়ের সাথে আসলে বইমেলায় কাজ করার সুবাদে অনেক বছর ধরেই পরিচয় আছে। তো এই লেখাটার পুরো ক্রেডিট আসলে ফরিদ ভাইকেই দিতে হয়। কি বিষয়ে লিখেছেন? নারীর পেশা জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা। ওখানে কি সবগুলো লেখাই এই বিষয়ে নাকি জি, অন্য কিছু? পুরো বইটাতে যতগুলো লেখা আছে সব নারীরা তাদের যে পেশা জীবনের অভিজ্ঞতা, সেখানে কিছুটা ব্যক্তিগত জীবন তো আসবেই, কিন্তু মূলত পেশাগত জীবন নিয়ে লিখেছে। ভালো, মন্দ, দ্বিধা, দ্বন্দ্ব সবকিছু মিলিয়ে। আপনার সাংবাদিকতায় আসাটা কিভাবে? এইটা একটা মজার ব্যাপার, সাংবাদিকতায় আসা কিভাবে। আমি ১ম এ ছিলাম কর্পোরেটে। আমার গ্র্যাজুয়েশন শেষ করার পরে আমি প্রাণ আরএফএল এ জয়েন করেছিলাম। তো ওখানে বেশ কিছুদিন কাজ করেছি। কিন্তু সামহাও আমার মনে হচ্ছিল, আমি সেই কাজটাও খুব আনন্দ নিয়ে করেছি। তবে আমার মনে হচ্ছিল যে আমি হয়তো সাংবাদিক হতে চাই। এইটা মনে হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তার আগে আমি আমার ক্যারিয়ারের কথা যদি বলি, আমি আমার লাইফে অনেকগুলো কাজ করেছি। আমি স্টুডেন্ট লাইফ থেকেই কাজ করি। বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলাম। নানান ধরনের কাজ করেছি। তো আমি ছোটবেলার একটা মজার ঘটনা বলি যে কী করে আমি সাংবাদিকতায় এলাম। ছোটবেলায় আমি যখন কোনো বই পড়তাম, যখন কোনো সিনেমা দেখতাম, তখন যেটা হতো, সিনেমার মেইন ক্যারেক্টার যে কাজটা করছে, আমার মনে হতো যে আমি বড় হয়ে এটাই হব। কখনো মনে হতো যে আমি বড় হয়ে আসলে উকিল হব। কারণ হয়তো সেই বইটাতে বা সেই সিনেমাটাতে ওইখানকার ক্যারেক্টার ছিল দুর্দান্ত কোনো একজন উকিল। তো আমার মনে হয়েছে আমি বড় হয়ে উকিল হব। কখনো মনে হয়েছে আমি টিচার হব। কখনো মনে হয়েছে না আমি পুলিশ হব।
এরকম নানান কিছু মনে হয়েছে। তবে সামহাউ ছোটবেলায় আমি এমন কোনো সিনেমা হয়তো দেখিনি বা বই পড়িনি, মনে পড়ছে না আমার, যেখানে আমি সাংবাদিক হব ভেবেছিলাম। আমার এক চাচা ছিলেন সাংবাদিক এবং ছোটবেলা থেকে আসলে যখন আমি স্টুডেন্ট অনার্স পড়ি, তখন অনেক সাংবাদিকের সাথে আমার ওঠা-বসা ছিল। আমার বন্ধু ছিল, আমার এক প্রেমিকও ছিল। সব মিলিয়ে ওইখান থেকে আসলে আগ্রহটা জন্মায়। তারপরে ভাবলাম ঠিক আছে, যেহেতু আমার আগ্রহ জন্মেছে, আমি খুব মন মতলবী মানুষ। যেহেতু আমার মনে চেয়েছে, আমার এটা করতে হবে। তখন আসলে কর্পোরেট ছেড়ে পত্রিকার সাথে যুক্ত হওয়া। আপনার পড়াশোনা কি জার্নালিজমে? জি না। তাহলে এই পড়াশোনা জি, বলেন। পড়াশোনা করেছি রাষ্ট্রবিজ্ঞানে। তো রাষ্ট্রবিজ্ঞান থেকে আসলে জার্নালিজমে না পড়ে আপনি সাংবাদিকতা করছেন। তো ১ম দিকে ডিফিকাল্টিজ ফেস করতে হয়নি? নাকি সেই প্রেমিকের প্রেমিককে দেখে, দেখে আসলে সাংবাদিকতা শিখে গিয়েছেন? না, আসলে দেখে, দেখে কোনো কিছু শেখা যায় না। এটা একটা ব্যাপার। হাতে কলমে কিছুটা অভিজ্ঞতারও দরকার হয় হুম। বা প্র্যাকটিস ছাড়া তো মানুষ কোনো কিছু করতে পারে না। আ হ্যাঁ, প্রেমিকের কাছ থেকে তো অনেক কিছুই শিখেছি। কারণ আমার তার সাথে প্রচুর গল্প হতো। তার পেশা জীবনের গল্প হতো, কাজের গল্প হতো। তার সাথে আসলে আমি অনেক জায়গায় গিয়েছিও। কিছু কাজও করেছিলাম আমরা একসাথে। আ সেইখান থেকে কিছুটা ধারণা আসে কি রিপোর্টিং কিভাবে করেছিলেন? লিখতে হয়। আ ২০১৬ তে তখন আমি একটা কাজ করেছিলাম একটা প্রজেক্টে। এটা ফেসবুকের একটা প্রজেক্ট ছিল। রিসার্চার হিসেবে কাজ করেছিলাম। আমাদের কাজটা খুব মজার ছিল। ফ্রি বেসিক নামে একটা সুবিধা ছিল, যেখানে আ সুবিধাবঞ্চিত যে দেশগুলো আছে, থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো, সেই কান্ট্রির মানুষরা এটা বিনামূল্যে ব্যবহার করতে পারে। লিমিটেড অপশন, এত হুম, হুম। ভাস্ট সবকিছু ব্যবহার করা যায় না। কিন্তু ফেসবুক বা ইন্টারনেটের অনেক সুবিধা তারা উইথআউট ডেটা ব্যবহার করতে পারে। তো এইটা যে তৃতীয় বিশ্বের দেশে চলছে, ফেসবুক থেকে এত ইনভেস্ট করা হচ্ছে, তো ফেসবুক থেকে তখন এটার মাঠ পর্যায়ে রিসার্চ করার একটা প্রজেক্ট ছিল যে এটা আসলে কোনো ভালো কাজে ব্যবহার হচ্ছে কিনা। তখন ফেসবুক থেকে আমাদেরকে আ নাম্বারগুলো দিয়ে দেওয়া হতো, ফোন নাম্বারগুলো, নামগুলো, যে এরা ব্যবহার করছে, এদের সাথে আমরা যোগাযোগ করতাম। তাদের গল্পগুলো শুনতাম যে তারা আসলে কী কাজে ব্যবহার করছে। এইভাবে যে ইন্টারেস্টিং গল্পগুলো আছে, ঘুরে দাঁড়ানোর গল্প বা কোনো ইন্সপায়ারিং গল্প, সেগুলো আমরা সিলেক্ট করতাম। তাদের সাথে কথা বলে তাদের গল্পটা শুনে তারপরে সেটার রিপোর্ট লিখতাম। রিপোর্টটা আমরা সাবমিট করতাম। সেইখান থেকে ভিজুয়াল স্টোরির জন্য রিপোর্ট সিলেক্ট করা হয়েছিল। তো ফার্স্ট ফেজ ছিল আমাদের ওভার দ্য ফোনে কথা বলা, স্টোরিটা লিখা, পাঠানো, এবং দ্বিতীয় ফেজে যেটা কাজ শুরু হয়েছিল যে আমরা ভিজুয়াল স্টোরিগুলো শ্যুট করব, লোকেশনে যাব, তাদের সাথে আরও বেশি ইন্টারঅ্যাক্ট করব। সেই সময়ে দ্বিতীয় ফেজে যখন কাজ শুরু হয়, তখন এটাও বলা যায় ওয়ান কাইন্ড অফ জার্নালিজমই। তো আমার তখন ৪ টা স্টোরি সিলেক্ট হয়েছিল। টোটাল ১০ টা স্টোরি আমাদের গিয়েছিল বাংলাদেশ থেকে। আমার ৪ টা স্টোরি সিলেক্ট হয়েছিল। বাহ! তখন অনেকগুলো জায়গা আমরা ঘুরেছি বাংলাদেশের প্রত্যন্ত, প্রত্যন্ত অঞ্চলে। পরবর্তীতে কি হলো? সেই স্টোরি নিয়ে পরবর্তীতে কি ভিজুয়াল স্টোরি তৈরি করলেন? জি। তারপরে প্রজেক্টটা শেষ হয়ে গেল। এতটুকুই ছিল আমার জার্নি ওই প্রজেক্টটাতে। হুম। তারপরে পরবর্তীতে আপনার ক্যারিয়ার কোন দিকে গেল? তারপরে আমার ক্যারিয়ার গেল, আমি একটা, এটা কত সালের ঘটনা? এটা ১৬ র ঘটনা। তারপরে? তারপরে আমার ক্যারিয়ার গেল, আমি তখন একটা অনলাইন কেক শপে অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতাম। হুম। আ ছোট্ট একটা কেক শপ ছিল তখন। আ ওদের অ্যাডমিনটাও দেখতাম, অ্যাকাউন্টসও তখন আমিই দেখতাম যেহেতু ছোট ছিল, এবং পাশাপাশি ফেসবুক পেজ ছিল, সেই ফেসবুক পেজটাও দেখতাম। সেখানে আরেকটা মজার বিষয়, ওই যে বললাম আমি মন মতলবী মানুষ। আমি যতটা সময় আমার ডেস্কে কাটাতাম যে অফিসিয়াল কাজ নিয়ে, তার পাশাপাশি যখনই আমি ফ্রি সময় পেতাম, আমি প্রোডাকশন রুমে যেয়ে বসে থাকতাম। কিভাবে কেক বানাচ্ছে, কি করছে, শেফকে জিজ্ঞেস করতাম, এখন কি হবে, তখন কি হবে। তারপরে আমি কেক বানানোও শিখলাম। তো ওখানে আমি ছিলাম ১৯ পর্যন্ত। তারপরে আমার জার্নি শুরু হয় ইয়ার সাথে, ১৯ না, সরি আমি একটু ভুল বলেছি। তখন আমি ওখানে ছিলাম ১৭ পর্যন্ত। তারপরে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়। আমি জয়েন করি ১৮ তে প্রাণ আরএফএলে। ১৯ পর্যন্ত সেখানে কাজ করেছি। প্রাণ আরএফএলের কাজ ছেড়ে স্বেচ্ছায় আমাদের সময়ের সঙ্গে যুক্ত হলাম ১ম পত্রিকাতে। কি হিসেবে? এটাও একটা মজার ব্যাপার। আমি এখানে জয়েন করেছিলাম ডিজিটাল মার্কেটিংয়ে। অনলাইনের অ্যাডগুলো নিয়েই আমার মূলত কাজ ছিল। তো আমি জয়েন করেছি, কাজ করেছি।
সেই কাজটাও আমি আনন্দের সাথে করেছি। অনেক ইউনিভার্সিটির সাথে কাজ করেছি, ব্যাংকের সাথে কাজ করেছি এবং কাজ করতে, করতে আ যেটা হলো তখন স্বাভাবিকভাবেই যেহেতু নিউ মিডিয়াটা বুম করছে, আমাদের সময় থেকেও তখন আমাদের সময়ের সম্পাদক ছিলেন গোলাম সারোয়ার ভাই। অসম্ভব ভালো একজন মানুষ, অ্যামিকেবল মানুষ। তিনি তখন একটা মিটিং করেছিলেন হোল অফিস যে আমরা আসলে যেহেতু নিউ মিডিয়ার দিকে এখন ওয়ার্ল্ড যাচ্ছে, আমরাও এটা শুরু করতে চাই। তো আপনারা যারা আছেন রিপোর্টার, ডেস্কের কিংবা অন্যান্য ডিপার্টমেন্টেরও আপনারা সবাই আপনাদের আইডিয়া দেবেন, প্ল্যান দেবেন। আমরা একটু সবাই মিলেমিশে এটা দাঁড় করাই। তখন গিয়ে আমি আমার সেই যে প্ল্যানগুলো ছিল আচ্ছা হ্যাঁ, আর অলরেডি আমরা ফেসবুকে তখন দেখছিলাম যে এই কাজগুলো শুরু হচ্ছে বাংলাদেশে। আমিও একটা প্ল্যান দিলাম সবার মতো। হুম, হুম। সেখান থেকে লাকিলি ভাইয়ার আমার প্ল্যানটা পছন্দ হলো এবং আমাকে দায়িত্ব দিলেন। সেখান থেকে আসলে আমার শুরুটা মাল্টিমিডিয়া দিয়েই বলা যায়। কি প্ল্যান দিয়েছিলেন? যে আসলে আমরা ছোট পরিসরে কিভাবে শুরুটা করতে পারি, কি, কি প্রোগ্রাম করতে পারি, কিভাবে আমাদের ডেইলি কাজগুলো হতে পারে। একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং দিয়েছিলাম ১ বছরের, ৩ বছরের, ৫ বছরের। আর কিছু ডেইলি প্ল্যানিং দিয়েছিলাম যে আমরা ইনিশিয়ালি এই কাজগুলো শুরু করতে পারি। এই তখনও কি আপনার সাংবাদিকতার হাতেখড়ি শুরু হয়ে গিয়েছিল নাকি আসলে ওইখান থেকে আসলে শুরু হচ্ছিল? না, শুরু হয়েছিল। আচ্ছা। সেটা আমার জন্য বড় ব্রেক থ্রু কিন্তু আমার শুরুটা হয়েছিল দ্য রিপোর্ট থেকে। হুম। দ্য দ্য রিপ রিপোর্টে কবে জয়েন করেছিলেন? দ্য রিপোর্টে আমি পার্ট টাইম কাজ করতাম। আমি পার্মানেন্ট ছিলাম না। আমি আমাদের সময়ের পাশাপাশি দ্য রিপোর্টে কাজ করতাম। দ্য আ রিপোর্ট থেকে দুটোতেই পার্ট টাইম ছিলেন? না, না, না। আমাদের সময় ফুল টাইম ছিলাম। কিন্তু দ্য রিপোর্টে আমি পার্ট টাইম কাজ করতাম। মানে আমি বুঝতেছি না। কারণ দুটো মিডিয়ায় তো একসঙ্গে কাজ করা যায় না। একটা মিডিয়ায় যদি ফুল টাইম থাকেন, আপনি আরেকটা মিডিয়ায় পার্ট টাইম করতে পারবেন না কাজ। না, এই ফ্লেক্সিবিলিটিটা আমার ছিল। আমি কথাই বলে নিয়েছিলাম। দ্য রিপোর্ট থেকেও ছিল এবং আমাদের সময় থেকেও ছিল। যে কারণে আমি করতে পেরেছি। আর যেহেতু পার্ট টাইম বলতে আমাকে ওই ৫ ঘন্টা ৬ ঘন্টা কাজ করতে হবে সেরকম কোনো বিষয় ছিল না। আমার নির্দিষ্ট কিছু প্ল্যান ছিল, সেই প্ল্যানগুলো নিয়ে আমি দ্য রিপোর্টের সাথে শুরু করি। এখন যদি হাতেখড়ি বলি তাহলে বলতে হবে যে আমার সাংবাদিকতার হাতেখড়ি কিন্তু দ্য রিপোর্ট থেকে। ২০২১ আমি দ্য রিপোর্টের সাথে কাজ শুরু করি। তখন দ্য রিপোর্টে আমি বইমেলার ইভেন্ট ১ম কভার করি। হুম, হুম। শুধুমাত্র বইমেলার ইভেন্টটাই আমি তখন কভার করতাম। ওই ১ মাসের একটা কাজ চলল। তখন বলা যায় যে আমার ফিল্ড ওয়ার্ক শুরু, মাল্টিমিডিয়ার জার্নালিজমের যে ক্যারিয়ার সেটাও সেখান থেকেই শুরু। আ ওখানে আমি এর পাশাপাশি আরেকটা কাজ করতাম। তখন যেহেতু আফটার কোভিড তখনও মানুষ কোভিডের সময় যে ট্রেন্ডটা শুরু হয়েছিল যে অনলাইনে আলাপের যে ব্যাপারটা, StreamYard এর মাধ্যমে বা Zoom এর মাধ্যমে যে কথাগুলো হতো, অনুষ্ঠানগুলো হতো, তখন আমি নারী উদ্যোক্তাদের নিয়ে প্রতি সপ্তাহে একটা শো করতাম, এন্টারপ্রেনার টক। তো দেখা যায় বইমেলা শেষ হওয়ার পরে আমি দীর্ঘদিন ওই শোটা দ্য রিপোর্ট থেকে করেছি। পুরো প্ল্যানটাই আমার ছিল, ফ্লেক্সিবিলিটিও ছিল। আর উইকলি যেহেতু একদিন কাজ করতে হতো, কোনো চাপও ছিল না কোনো সাইড থেকেই এবং ২ টা প্রতিষ্ঠানই খুব হেল্পফুল ছিল। তারপর দ্য রিপোর্ট ছেড়ে দিলেন কবে? দ্য রিপোর্ট ছেড়ে দিয়েছি ২২ এ। ২২ এর শেষের দিকে যখন আমি মাল্টিমিডিয়ার টিম লিডার হিসেবে আমাদের সময় কাজ শুরু করলাম, তখন আসলে চাপটা অনেকটাই বেড়ে গেল। আ তখন একটু ব্রেক নিয়েছি যে ঠিক আছে এখন আপাতত এই জায়গাটায় না করি যেহেতু ২ টা সময় দিতে পারছি না। মানে আপনি একজন পার্ট টাইমার থেকে সরাসরি টিম লিডে চলে গেলেন। তো না, ইন দ্য মিন টাইম আমি তো আমাদের সময় কাজ করছি। কিন্তু আমাদের সময় তখনও ফিল্ডে যাচ্ছি না। কিন্তু কাজ করছি। কাজ করছেন কি অ্যাজ এ রিপোর্টার হ্যাঁ, অ্যাজ এ রিপোর্টার। মানে আপনি মার্কেটিং এও কাজ করছেন, না, অ্যাজ এ মার্কেটিং রিপোর্টারও এরটা আমি যখন আমাকে মাল্টিমিডিয়ার সাথে যুক্ত করলেন ভাইয়া, তখন আমি আর মার্কেটিং এ কাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কি হিসেবে যুক্ত করেছিলেন ১ম এ? মাল্টিমিডিয়ার সাথে ১ম এ আমাকে টিম লিডার হিসেবেই যুক্ত করেছিলেন। খুব ইন্টারেস্টিং ব্যাপার। যেহেতু আমাদের তখন টিম বলতে কিছুই ছিল না। আমাকে যখন দায়িত্ব দেয়া হলো, আমি ছিলাম এবং আমাকে ২ জন ভিডিও গ্রাফার দেয়া হয়েছিল, ১ জন ভিডিও এডিটর দেয়া হয়েছিল। সো আমরা এই ৪ জনের ছোট্ট একটা টিম শুরু করলাম। মানে তার মানে আপনার প্রাতিষ্ঠানিক সাংবাদিকতার হাতেখড়ি বলতে তো সেই দ্য রিপোর্টে পার্ট টাইম কাজ করছিলেন। জি। তো তারপর থেকে আপনি টিম লিড হয়ে গেলেন। তো পরবর্তীতে যখন আপনি আসলে একটা টিম লিড দিচ্ছিলেন, হুম, সেখানে আসলে কি ধরনের এক্সপেরিয়েন্স ছিল একটু যদি বলেন? আচ্ছা। তারপরে আপনি টিম গোছালেন কাকে, কাকে নিয়ে কিভাবে একটু যদি সেই গল্পটা? সেই গল্পটা আসলে
কি করে আপনাকে বলি, সব গল্প আমাদের ইন্ডাস্ট্রিতে বলা যায় না। যেহেতু আমি বাংলাদেশেই থাকি, আমার কাজের জায়গাও এইটা, এবং চাইলেও আসলে আমি অনেক কিছু বলতে পারবো না। এটা হচ্ছে সত্যি কথা। আপনি যেহেতু এই ইন্ডাস্ট্রিতেই আছেন, আপনি বুঝতেই পারেন। আজকে আমি হয়তো কোনো একটা হার্শ ট্রুথ বলবো, সেইটা একটা ইস্যুই হয়ে যেতে পারে। সো অভিজ্ঞতা, ভালো-মন্দ মিলিয়েই আমার অভিজ্ঞতা, এবং মন্দের যে জায়গাটা, সেই জায়গাটা আসলে আমি প্রতিষ্ঠানকেও কোনো কিছু বলছি না, বা অন্য কারো উপর কিছু বলছি না। এটা আমাদের বোধহয় জাতিগত একটা বিষয়, যে যখন কোনো নারী কাজ শুরু করে, বা আপনি যতদিন জুনিয়র আছেন ততদিন পর্যন্ত আপনার ততটা সমস্যা হয় না। কিন্তু একটা নারী যখন আস্তে, আস্তে উপরের দিকে যায় বা একটা টিম লিড করার জায়গায় যায়, আমাদের সমাজ বোধহয় সব জায়গায়, বলছি না যে সব অফিসেই এমন, বাট কিছু জায়গায় এখনো সেই টেনডেন্সিটা কিন্তু রয়ে গেছে, যে একজন নারীর কমান্ড মানার ক্ষেত্রে যে একটা অনীহা বা পুরুষতান্ত্রিক একটা মন মানসিকতা, সেইটা কিন্তু আমি বলব না যে চলে গেছে, বা খুব আমি ফ্লেক্সিবল জায়গা পেয়েছি। কি হয়েছিল? মানে কারা মানতে চাইতো না? না, মানতে চাইতো না ব্যাপারটা কিন্তু এমন না যে আপনার মুখের উপরে বলে দেবে যে আমি এই কাজটা করব না, বা আপনার কথা আমি শুনব না। এটা খুব টেকনিক্যাল ব্যাপার। অনীহা কাদের ছিল? মানে যদি একটু পদগুলো বলেন যে আসলে আমি একটা জিনিস তখন দেখেছি, যে অনেকের মধ্যে এই টেনডেন্সিটা আছে যখন মাল্টিমিডিয়াটা গ্রো করছে বাংলাদেশে, নট অনলি একটা হাউসের কথা। তখন আসলে সবারই এই জায়গাটাতে একটা আগ্রহ ছিল, বা সবারই সামহাও এখানে একটা কাজের ইচ্ছা ছিল, যে আমি এটা করব, আমি এটা করতে চাই, বা এই হালটা আমি ধরতে পারলে ভালো হয়। তো তখন দেখা যায় যারা হয়তো মাল্টিমিডিয়াটা খুব একটা ভালো বোঝেনও না, কিন্তু তারপরেও তাদের একটা টেন্ডেন্সি ছিল, যেহেতু আমি খুব সিনিয়র, আমি এই পত্রিকাতে অনেক দিন ধরে আছি, আমার একটা মতামত থাকবে, বা আমার কথাটা চলবে, বা একজন জুনিয়র মানুষ এই কাজটা করবে, সেখানে তো আসলে বা এসেই সে টিম লিডার হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে কিছুটা প্রতিবন্ধকতা ছিল। হ্যাঁ, এটা তো হতেই পারে। ধরেন একজন সাংবাদিক ১ম এ হয়তো পার্ট টাইম কাজ করে বা পার্ট টাইম না করলেও হয়তো অ্যাজ এ ১ম এই একেবারে শুরুতেই তো কেউ রিপোর্টারও হয়ে যায় না, আমি দেখেছি। এবং আমাদের এখানেও যারা আছেন ১ম এ তারা অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ শুরু করেন। তো আস্তে, আস্তে ধাপে ধাপে আসলে টিম লিডের দিকে যান। তো আপনি যেহেতু একদম পার্ট টাইমার থেকে একেবারে সরাসরি টিম লিডে চলে গেছেন। তো এই বিষয়গুলো একজন যদি আপনার নিচে কি পোস্ট ছিল? একটু যদি জানতে চাই। রিপোর্টার ছিল, যেটা পরে যুক্ত করা হয়েছে। বললাম, আমরা হুম, খুব অদ্ভুতভাবে শুরু করেছিলাম। ২ জন ভিডিওগ্রাফার এবং ১ জন ভিডিও এডিটর। অলরাইট। আ একজন মাল্টিমিডিয়া টিম লিড, আমি আরও দুটো হাউসে কাজ করেছি। মাল্টিমিডিয়া টিম লিডিং এর পর্যায়ে যাওয়ার আগে, তার আগে আরও কয়েকটা ধাপ থাকে। যেমন একজন সিনিয়র রিপোর্টার থাকেন বা সিনিয়র সাব এডিটর থাকেন, তারপরে রিপোর্টার থাকেন, এডিটর থাকেন বা প্রোডিউসার থাকেন। একদম। তারপরে হচ্ছে সাব এডিটর থাকেন, তারপরে আবার অ্যাপ্রেন্টিস থাকেন বা যারা পার্ট টাইমার থাকে তারা থাকেন, বা বিভিন্ন জি। জায়গার প্রতিনিধিরা থাকেন। তো যখন হচ্ছে একজন সিনিয়র সাব এডিটর, আপনি এখন সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করছেন, রাইট? এখন আপনি যদি কোথাও গিয়ে দেখেন যে আপনি যাকে দেখেছেন পার্ট টাইম হিসেবে কাজ করতে, তিনি টিম লিড করছেন এবং আপনি সিনিয়র সাব এডিটর হিসেবে তার অধস্তন হিসেবে আপনাকে কাজ করতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই তো আপনার মধ্যে কিছুটা হলেও ওই ইয়াটা গ্রো করতে পারে যে হচ্ছে, হ্যাঁ আমি সিনিয়র, কিন্তু একজনকে যাকে বসিয়ে দেওয়া হয়েছে আমার ওপরে, আমার লিডার হিসেবে, তিনি আমার থেকে জুনিয়র, বা তিনি একদম। আসলে কাজের অভিজ্ঞতাও তার আমার থেকে কম। তো সেটা তো হতে পারে। সেটা আপনি কিভাবে আসলে পরবর্তীতে মেনটেন করলেন, বা পরবর্তীতে সেই জায়গাটা আসলে কিভাবে সামলে নিলেন? ওকে। সুন্দর প্রশ্ন করেছেন। ওই যে আমি ১ম থেকে একটা শব্দ ব্যবহার করছি, আপনি যদি লক্ষ্য করেন, অদ্ভুত। কেন অদ্ভুত কথাটা আমি ব্যবহার করছি? কারণ এই যে আপনি ধাপগুলোর কথা বললেন, এই কোনো ধাপই আসলে আমাদের টিমে ছিল না। আমরা ৪ জন মানুষের কথা বলছি বারবার। এই ৪ জন মানুষই শুরু করেছি, এবং একটা পর্যায়ে গিয়ে এমন হলো যে, এই যে আপনি বললেন না সিনিয়র জুনিয়রের ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে এখানে ছিলই না। তার কারণ হচ্ছে, আমার যে টিম ৪ জনের, তারা কেউ আমার চেয়ে সিনিয়র ছিল না। তারা কেউ আমার চেয়ে বেশি এক্সপেরিয়েন্সড ছিল না। বা আপনি যদি আ জেনারেল কাজ করার জায়গা বলেন, সেই জায়গাটাও তাদের ছিল না।
সো আমরা কাজ শুরু করেছিলাম ৪ জন। আর যদি পত্রিকার কারো কথা বলেন, তাদের কারো সংশ্লিষ্টতা তো আসলে মাল্টিমিডিয়ার সাথে ছিল না। তারা কেউ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবেও কাজ করছিল না বা কোনো সাব এডিটর, সিনিয়র সাব এডিটর তারাও মাল্টিমিডিয়াতে কোনো কাজ করছিল না। তাদের সেক্টরটা তো একদমই ডিফারেন্ট। তাদের ডিপার্টমেন্টের সাথে মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের কোনো আসলে যোগসূত্রই ছিল না। জার্নালিজমের কোনো স্টুডেন্টও ছিল না সেখানে? যারা হচ্ছে মাল্টিমিডিয়া সম্পর্কে পড়াশোনা করেছে, বা জার্নালিজমে তো আসলে মাল্টিমিডিয়া সম্পর্কে শেখানোই হয়। জি, কিন্তু আমাদের ছিল না। ইন্টারেস্টিং। তারপরে মানে সেখানে আসলে আমি বলছিলাম যে আপনি সামলালেন কিভাবে? সামলালাম কিভাবে? ওই যে আমরা যে টিম মেটরা ছিল আমার, তারা হেল্প করলো। আস্তে, আস্তে যারা আমার বস ছিলেন সেই সময়ের, অনলাইনের হেড যে ছিলেন, তাদের সাথে কথা বললাম আমরা কিভাবে কাজ করতে পারি। তারা একটা গাইডলাইন দিলেন। আ আর আমার যে আগ্রহের জায়গাটা, সেই আগ্রহের জায়গা থেকে তো আমি ডেফিনিটলি প্রতিনিয়ত নিজেকে পলিশ করেছি। আমি শিখেছি নিজে, নিজে। আর সাংবাদিকতার একটা বড় জিনিস সবাই বলে আমাকে, বেশ কয়েকজন সিনিয়রও বলেছে যে সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে কমন সেন্স, যেটা মানুষের থাকতে হয়। এবং আমার যারা সিনিয়র ছিলেন তারা নিশ্চয়ই আমার মধ্যে সেই কোয়ালিটিটা দেখেছেন বলেই আমাকে সিলেক্ট করেছেন। আর আমি তাদের হতাশও করিনি। আমরা শুরু করলাম, কাজ করলাম। প্রাথমিকভাবে আমরা ইন-হাউসেই কাজ করতাম। যে নিউজগুলো যাচ্ছে, যে ট্রেন্ডিং বিষয়গুলো থাকে, সেগুলো নিয়ে ছোট, ছোট ভিডিও বানানো। তারপরে নিউজ রুম যেটা মানুষ করে, সারাদিনের নিউজগুলো নিয়ে একটা কম্পাইল করে, এরকম ছোট, ছোট কাজ দিয়ে আমরা শুরু করেছিলাম। তারপরে আমরা কিছু স্টুডিও প্রোগ্রামে গেলাম, কিছু স্টুডিও প্রোগ্রাম করলাম। তখন আমাদের যে আ আরও ডিপার্টমেন্ট ছিল পত্রিকা বা অনলাইন, তাদেরও একটু যুক্ত করলাম যে আ আপু বা ভাইয়া আপনারা এই কাজটা করতে পারেন। কারণ এটা তো আসলে আমাদের সবার, সবাই মিলে কাজ করলে আমরা আরও ভালো করতে পারবো আমরা ৪ জন না করে। তখন আমাদের আরেকজন আপু ছিলেন লাবণ্যলিপি আপা, উনি একটা প্রোগ্রাম শুরু করলেন। তো এইভাবে আস্তে, আস্তে আসলে ওই সৌহার্দ্যপূর্ণ জায়গাটা গড়ে আপনি তোলার বলছিলেন চেষ্টা কারো, কারো করেছি। অনীহা ছিল আপনার কমান্ড মানার ক্ষেত্রে। এই ৪ জনের মধ্যে কি তেমন কেউ ছিল? প্রাথমিক দিকে এই ৪ জনের মধ্যে কেউ ছিল না। প্রাথমিক দিকে বিষয়টা খুব সুন্দর ছিল। হুম। আমরা খুব মিলেমিশে কাজ করছিলাম একে অন্যের সহযোগী হিসেবে। এবং আমার মধ্যে এই ব্যাপারটা কখনোই ছিল না যে ওই টিম লিডার হলে অনেক জায়গায় থাকে না যে একটু বসি, বসি ব্যাপার থাকে। আমি খুব ফ্রেন্ডলি মানুষ। আমার মানুষের সাথে মিশতে ভালো লাগে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ভালো লাগে, একসাথে কাজ করতে ভালো লাগে। ১ম দিকে জিনিসটা খুব ভালো ছিল। এবং আমরা যখন আস্তে, আস্তে গ্রো করলাম, আমি যখন জয়েন করেছিলাম আ টিম লিডার হিসেবে, অনলাইন থেকে এলাম মানে মার্কেটিং থেকে। তখন আমাদের ইউটিউব চ্যানেলটা ৭ বছরের আগে খোলা পুরনো একটা চ্যানেল ছিল এবং সেটা মোটামুটি মানে খুব বেহাল দশা ছিল। স্বাভাবিকভাবেই যদি কাজ না হয় রেগুলার, আপনি বুঝতেই পারেন কি দশা হয়। সেই জায়গা থেকে ওই চ্যানেলটাকে লাইভ করা, সেইটাকে জীবিত করে সেটাকে মনিটাইজেশন এর জায়গায় নিয়ে আসা, Facebook পেজটাকে একটা জায়গায় নিয়ে আসা, এটা করতে সময় লেগেছিল কয়েক মাস। কয়েক মাস পরে যখন এই জিনিসগুলো হলো, তারপরে গিয়ে কিন্তু আমি প্রতিবন্ধকতা ফেস করেছি। তার আগে এতটাও প্রতিবন্ধকতা ফেস করিনি। কি ছিল? যেমন একটা এক্সপেরিয়েন্স আপনার সাথে আমি শেয়ার করি। আমার আমাদের সময়েও একটা নারীদের নিয়ে ডেডিকেটেড শো ছিল। সেই শোটা প্রতি সপ্তাহে ১ দিন করে হতো। একজন নারী উদ্যোক্তা আসতেন বা বিভিন্ন জায়গার চাকরিজীবীও হতে পারে। বিভিন্ন জায়গার থেকে নারীরা আসতেন। তাদের গল্পগুলো শুনতাম। এই এখন যেমন আমি আমার গল্পটা বলছি, তখন আমি ছিলাম আপনার সিটে, ধরুন আপনি আমার সিটে, আরেকজন আমার সিটে। তো আমরা গল্পগুলো শুনতাম তাদের, কিভাবে তারা ঘুরে দাঁড়ালো, একই। তো এই প্রোগ্রামটা করতে গিয়ে যেটা প্রবলেম ফেস করলাম যে হঠাৎ করে একদিন আমার ভিডিওগ্রাফার যিনি আছেন তিনি ঠিকভাবে রেসপন্স করছেন না। তিনি কয়েকদিন ধরে একটু ঠিকঠাক রেসপন্স করছিলেন না, কথা শুনছিলেন না, তার মন মতলবি করছিলেন। তো ভালো কথা, তারপরে আমি কিছু বলিনি। তো তাকে আমি বলেছি যে, "আজকে ৩টা বাজে শো শুরু হবে, আপনি একটু স্টুডিওটা রেডি করে রাখবেন, আমি আসছি।" সে আমাকে মুখের উপরে বলে দিল যে, "আমি স্টুডিও রেডি করতে পারব না, আপনি এসে রেডি করেন।" ওকে। সো আমি তাকে আর কিছু বলিনি। যে ফাইন, সে যেহেতু এই কথা বলেছে আমি আর বলব না। তারপরে আমি সেটা আমার সিনিয়রকে জানালাম, আমার রিপোর্টিং বসকে জানালাম। তিনি ব্যবস্থা করলেন। শোটা পরে হলো সেদিন। এইরকম, এটা একটা উদাহরণ দিলাম। তো এরকম আরো অনেক ঘটনাই আছে জীবনের। তারপরে সেটা কত সালের ঘটনা? এটা ২২ এর ঘটনা, ২৩ এর শুরুর দিকের ঘটনা হবে।
বা মাঝামাঝির দিকের। তারপরে টাইমলাইনটা একটু আপনি গুলিয়ে আমাদের গেছে। সময়ে কতদিন ছিলেন? ছিলাম, তারপরে আমি আমাদের সময় ২৪ পর্যন্ত ছিলাম। তো মানে ২২ এ এই এটা ঘটনা ২৩-২২ না, আমি ভুল বলেছি। একটু ২৩ এর ঘটনা। তো এই ঘটনার পরে আসলে কি ধরনের স্টেপ নেওয়া হয়েছিল? মানে ঐদিন তো শো হয়ে গেল। হুম। পরবর্তীতে কি ওই ভিডিওগ্রাফার পরবর্তীতে আপনার সঙ্গে কাজ করেছিলেন বা আপনি তার সঙ্গে কাজ করেছিলেন? হ্যাঁ, আমি কাজ করেছি, সেও কাজ করেছে। কিন্তু প্রতিনিয়ত সে এরকম প্রতিবন্ধকতা তৈরিই করে গেছে। মানে সে যদি ক্যামেরা রেডি না করে আসলে তার যদি দায়িত্ব থাকে যেমন আমাদের এখানে ক্যামেরা পার্সন আছে হুম। নাবিল। তো নাবিল যদি আসলে ক্যামেরা রেডি না করে আমরা কিন্তু আজকে এখানে পডকাস্ট করতে পারতাম না বা বসতেই পারতাম না। রাইট। সো এই জিনিসগুলো আসলে কিভাবে পরবর্তীতে ঠিক হলো বা কি হয়েছিল? নাকি আরেকজন ভিডিওগ্রাফার নিয়েছিলেন নাকি? আরেকজন ভিডিওগ্রাফার ছিল, দুজন তো শুরু থেকেই ছিল। আরেকজনও ছিল। তিনিও কাজ করেছেন। ওই স্বাভাবিকভাবেই আপনি যতই অনীহা প্রকাশ করেন বা একটা তো আসলে হায়ারার্কি আছে, আপনি তার বাইরে আসলে যেতে পারবেন না। পার্সোনালি আপনি চাইলে আপনার সিনিয়র, জুনিয়র যে কারো সাথেই দুর্ব্যবহার করতেই পারেন। কিন্তু কাজ আপনি করবেন না, সেটা তো হতে পারে না। কাজ তো আপনাকে করতেই হবে। আপনি পরবর্তীতে স্মুথলি কাজগুলো করতে পারতেন? যেটা করতে চাইতেন সেটা করতে পারতেন? না, পারতাম না। তখন কি হতো? তখন যেটা হতো, যেটা পারতাম, পারতাম, যেটা পারতাম না, পারতাম না। আমি আমার লেভেল বেস্ট ট্রাই করে গেছি। আমি খুব পজিটিভ মানুষ। আমার লাইফে যত ধরনের প্রতিবন্ধকতাই আসুক, সেটা ব্যক্তিগত, প্রফেশনাল বা যেকোনো ক্ষেত্রেই, আমি চেষ্টা করি যে নেগেটিভ জিনিসটাতে ফোকাস না করে আমি পজিটিভ থাকি। আমার যেটা হচ্ছে আমি সেটা তার একটু ফোকাস করি। একটা ঝামেলা হলো, আচ্ছা ফাইন। ঝামেলাটা শেষ করার চেষ্টা করি। শেষ না হলে আমি অন্য কিছু করার চেষ্টা করি। আমি সবসময় নতুন, নতুন পথ খুঁজে বের করতে পছন্দ করি। অফিসে তো একটা টার্গেট থাকে। তখনও কি আপনার ওই সাংবাদিক প্রেমিক ছিল? যে আপনাকে না, শিখিয়েছে না, ১ম এ? সে তো অনেক কাল আগের কথা। মানে বলতে হয় ইন দ্য ইয়ার অফ 19 অমুক, আচ্ছা, অমুক। আচ্ছা। না, তার আহ সাথে আমার অনেক আগেই উম আলাদা হয়ে গেছি আমরা। আমরা আর একসাথে ছিলাম না। আচ্ছা পরবর্তীতে যেটা হয় যে আপনার তো নিজে, নিজেই এই কাজগুলো গুছিয়ে নিতে হয়েছে, শিখতে হয়েছে। তো তারপরে হচ্ছে আপনাকে কি কেউ হেল্প করতো নাকি আপনি নিজেই সবকিছু গুছাতেন না কি করতেন? না, আমি নিজেই গোছাতাম। হেল্প বলতে যেমন ওই যে বললাম যে তখন আরেকজন ডিপার্টমেন্ট থেকে এসে তারা একটা শো রান করলো। তাতে আমাদের যেমন একটু কোয়ান্টিটি বাড়লো কনটেন্টের, হুম। এরকম। কিন্তু তো আমরা নিজেরা নিজেরাই আপনি তো করতাম। তারপরে যেটা হয়েছে যে ২৩ এ এসে যখন এই এত কিছুর পরেও এবং মজার বিষয় হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমি আসলে কখনোই কমপ্লেইন করিনি। যেটা হয় যখন আপনি কোনো কিছু নিয়ে কমপ্লেইন করতে থাকবেন তখন জটিলতা আসলে বাড়তে থাকবে। তো আমি কখনো কমপ্লেইন করিনি। কিন্তু যখন আস্তে, আস্তে একটু আ ভালো হচ্ছিল সবকিছু, তখন ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে আমরা এবার তাহলে একটু রিপোর্টার নেই। আমরা আরেকজন ভিডিও এডিটর নেই। তখন গিয়ে আমার টিমে আ আস্তে করে ভিডিও এডিটর দেয়া হলো আরেকজন, রিপোর্টার দেয়া হলো ২ জন। তারপরে আমার জন্য কাজটা তখন একটু ভালো ছিল, সুবিধাজনক ছিল। তারপরে তো খুব বেশি দিন আপনি কাজ করেননি। না, খুব বেশি দিন কাজ করিনি। কি ছেড়ে দিয়েছিলেন? জি, কেন? ছাড়তে হলো। যখন সবকিছু স্মুথ হচ্ছে তখন মানে ছাড়তে হলো কেন? সে গল্প না হয় আরেকদিন করব। সব গল্প জীবনের এত, এত গল্প এক বসায় আসলে শেষ করা যাবে না। কোথায় জয়েন করলেন তারপরে? আচ্ছা, আমি তারপরে একটা ব্রেক নিলাম ২ মাসের। যে আমি এই মুহূর্তে আর কোথাও জয়েন করব না। আমি একটু ঘুরতে চাই। আপনি বুঝতেই পারেন যে কোথাও চাকরি করলে আসলে ৭ দিনের জন্য ঘুরতে যাবেন সেটাও খুব মুশকিলের ব্যাপার। সো আমি তখন একটু নিজেকে সময় দিলাম। আমি ২ মাসের জন্য চলে গেলাম ভারতে। সেখানে থাকলাম শান্তিনিকেতনে। তারপরে সেখান থেকে ফিরে এসে আমি জয়েন করেছিলাম ওয়াটার এইডে। ঘোরাই উদ্দেশ্য ছিল নাকি আরো কিছু ছিল? কি করেছিলেন ওখানে? প্রতিটা ভ্রমণই আপনাকে শেখায়। কিছু না কিছু শেখায়। আমি ওখানে অনেক কিছু করেছি। আমি পথে, পথে হেঁটেছি। আমি বেশিরভাগ সময়টা শান্তিনিকেতনে কাটিয়েছি। কলকাতাতেও বেশ কিছুদিন ছিলাম। তবে শান্তিনিকেতনেই বেশিদিন কাটিয়েছি। সেখানের মানুষ দেখেছি, জীবনযাপন দেখেছি। কাচ মন্দিরে গিয়ে প্রতি বুধবার আমি প্রার্থনা করেছি। আমি এত নতুন, নতুন জিনিস দেখেছি। জীবনকে দেখার যে পার্সপেক্টিভ সেটাও আমার ওখান থেকে অনেকটাই বদলে গিয়েছে। ওইটা একটা আমার জীবনের টার্নিং পয়েন্ট বলতে পারেন। ওই ২ মাস শান্তিনিকেতনে থাকা। শান্তিনিকেতনে মানে ওই জার্নিটা একটু শুনতে চাই যে কিভাবে থাকলেন বা ওখানে থাকার তো একটা খরচ ছিল। হুম। সেটা কোথা থেকে ম্যানেজ হয়েছিল বা
মজার কি, কি ব্যাপার করলেন? কোথায়, কোথায় ঘুরলেন? হ্যাঁ, কোথায়, কোথায় ঘুরলাম? একটা বিষয় দেখবেন যে মানুষ বলে ইভেন যারা কলকাতায়ও থাকে তারাও কেউ ৩ দিনের বেশি শান্তিনিকেতনে থাকতে চায় না। তার একটা বড় কারণ হচ্ছে আমার বন্ধুরা যারা কলকাতার বন্ধু তারাও আমাকে বলেছিল যে, "শান্তিনিকেতনে ২ মাস? কেন? কি করবে ওখানে?" আমি বললাম, "আমি ওখানে থাকবো। আমি ওখানে যাপন করব। আমি ঘুরতে যাচ্ছি না। আমি যাপন করতে যাচ্ছি।" শান্তিনিকেতনে আসলেই তেমন কিছু করার নেই। ৩ দিনেই ঘোরা হয়ে যায়। আপনি মিউজিয়ামটা একদিন ঘুরবেন, আপনি হয়তো যদি আপনার সময়ের সাথে মিলে যায়, বুধবার পান, তাহলে কাচ মন্দিরে যাবেন, প্রার্থনাটা দেখবেন, আপনি সোনাঝুরিতে যাবেন, কিছু শপিং করবেন, বর্ষাকাল হলে কোপায়ে যাবেন, কোপায়ের তীরে একটু বসবেন বা বাউল গানের আসর যা হচ্ছে সেগুলো করবেন। এই তো অ্যাক্টিভিটি, তেমন তো আর কোনো অ্যাক্টিভিটি নেই। তো এইটা আসলে বেসিক্যালি টুরিস্টদের জন্য যারা যাচ্ছে। আমি যেটা করলাম ২ মাসের জন্য যেহেতু থাকবো ওখানে গিয়ে, শান্তিনিকেতনে আমার বন্ধু আছে। আমার অনেক পরিচিতই শান্তিনিকেতনে আছে। যে কারণে আমি শান্তিনিকেতন সম্পর্কে অনেক কিছু জানতাম আগে থেকেই। কিন্তু যাওয়া হয়নি। ইচ্ছে ছিল বহু বছরের যাবো, যাবো, যাবো। আমার বন্ধুকে বললাম যে, "যেহেতু আমি এতদিনের জন্য থাকবো, আমার পক্ষে আসলে কোনো হোটেল এফোর্ড করা সম্ভব না। আমি হোটেলে থাকবো না।" তবে তখন আমি একটু বড়লোকও ছিলাম। যেহেতু চাকরি ছেড়ে দিয়েছি, অনেকগুলো টাকা-পয়সা একসাথে তখন পেয়েছিলাম। সেটা একটা ব্যাকআপ হিসেবে কাজ করেছে। কিন্তু আমি হোটেলে থাকবো না। বেটার তুমি এমন কিছু দেখো যেখানে হোমস্টে টাইপের কিছু, যেটা আমার জন্য এফোর্ডেবল হবে এবং কমফোর্টেবল হবে। আমার বন্ধুটা আমাকে খুব হেল্প করেছিল। শানু, ও আমার জন্য আসলে একটা জায়গা খুঁজে বের করে, একটা হোমস্টে। ওই হোমস্টেটা তখন নতুন হয়েছিল। কি অসম্ভব ভালো একটা হোমস্টে এবং সবচেয়ে বড় ব্যাপার, মানে জীবন কাকে কখন কোথায় নিয়ে যাবে, কি শেখাবে আপনি জানেনই না। সেই হোমস্টের যে ওনার ছিলেন তুলিদি, এত অসম্ভব ভালো মানুষ। তিনি পাশাপাশি ওই হোমস্টে চালানোর পাশাপাশি উনি ট্রেইনার ছিলেন। মেডিটেশন করাতেন, ক্লাস করাতেন। তো ওই হোমস্টেটাতে আমি ছিলাম ২ মাস এবং কথা বলে নিয়েছিলাম এইভাবেই যে আমি যেহেতু ২ মাস থাকবো, আমি পার নাইট হিসেবে থাকবো না। আমাকে হচ্ছে টেনেন্টের মতো একটা ব্যাপার-স্যাপার করে দিতে হবে এবং তারা দিয়েছিল। খুবই আ অল্প দামে আমি ওখানে ছিলাম, অল্প খরচে। এবং একটা সময় আমার তার সাথে পরিবারের মতো একটা সম্পর্ক গড়ে উঠেছিল তুলিদির সাথে। ওই সময় আমি গিয়েছিলাম জুনে তো, জুন-জুলাই ছিলাম। একটা কোরবানি ঈদ ছিল। সেই কোরবানি ঈদও আমি তুলিদিদের সাথেই কাটিয়েছি তাদের বাড়িতে। তার হোমস্টে থেকে মাইলখানেক দূরে তাদের বাড়িও ছিল সেইখানে। পরবর্তীতে দেশে ফিরলেন কবে? দেশে ফেরার ঘটনাটা কি বলি বলুন তো আপনাকে? দেশে ফিরেছি আ আমি তখন ওখানে বসে, বসে অনেকগুলো কাজ করেছি। শুধু ঘুরেছি তা না। আমি মেডিটেশন করেছি, সেলফ ইমপ্রুভমেন্ট এর জন্য কিছু কাজ করেছি। প্লাস আমি যেহেতু স্বাভাবিক দেশে ফিরে কোথাও না কোথাও জয়েন করব, আমি অনেক জায়গায় এপ্লাইও করছিলাম ওখানে বসে, বসেই। তখন ওয়াটার এইডে আমি এপ্লাই করেছিলাম এবং আমার ১ম এ অনলাইনে একটা ইন্টারভিউ হয়েছিল। অনলাইন ইন্টারভিউর পরে আমাকে যখন সিলেক্ট করা হয়েছে, তখন তারা আমাকে বললেন যে, "এইবার তো আসলে একটা ফিজিক্যাল ইন্টারভিউ হবে অমুক তারিখে।" আমার ফেরার প্ল্যান ছিল আরও কিছুদিন পরে। আমার ভিসাও ছিল। তো আপনি হচ্ছে আসুন, আমাদের একটা ইন্টারভিউ আছে। আমি বললাম, "ঠিক আছে, আসবো।" কিন্তু কিভাবে আসবো? থাকতে, থাকতে জুলাইতে খুব অস্থিরতা শুরু হয়ে গেল বাংলাদেশে। জুলাই আন্দোলনের তখন উত্তাল অবস্থা দেশে এবং হঠাৎ করেই ট্রেন সার্ভিসটা বন্ধ হয়ে গেল। আমি গিয়েছিলাম ট্রেনে। তো আমি আসার টিকিটও করেছিলাম ট্রেনে। তো ট্রেন যখন বন্ধ হয়ে গেল, তখন আমার ফেরাটা একটু অনিশ্চিত হয়ে গেল এবং আমি বুঝতে পারছিলাম না যে আমি কী করব? তখন আমি চলেও এসেছি শান্তিনিকেতন থেকে। কারণ এর পরবর্তী প্ল্যানটা ছিল কলকাতা কেন্দ্রিক, যে শান্তিনিকেতনে থেকেছি, এবার আমি কলকাতায় থাকবো কিছুদিন। কলকাতায় কী করে থাকবো? আমি ১ম এ স্বাভাবিকভাবে উঠলাম একটা হোটেলে। তখন তো প্ল্যান ছিল যে কলকাতায় হয়তো আমি ৫ দিন ৭ দিন থাকবো, খুব বেশি দিন না। কিন্তু যখন পরিস্থিতি এরকম হয়ে গেল এবং আমার ফেরাটা অনিশ্চিত হয়ে গেল এবং স্বাভাবিকভাবেই কলকাতায় হোটেলগুলোর খরচ অনেক। একটা ভালো হোটেলে আপনি থাকতে গেলে খরচ অনেক এবং আমার টাকা ফুরিয়ে যাচ্ছিল। আমি কি করব? কিছুই বুঝে উঠতে পারছিলাম না। যেহেতু আমার অনেক পরিচিত আছে কলকাতায়, বন্ধু-বান্ধব আছে। তো আমার এক বন্ধু ঋদ্ধি, ও বলল যে, "ঠিক আছে, তুমি এইভাবে অনিশ্চিতভাবে কতদিন হোটেলে থাকবে? এটা তো অনেক খরচেরও ব্যাপার। তুমি এক কাজ করো, আমাদের বাসায় চলে আসো।"
তো আমি ১ম এ খুব awkward ফিল করছিলাম যে এভাবে করে চলে যাবো। এটা কেমন হয় ব্যাপারটা? তারপরে ও এত ইনসিস্ট করলো এবং ও একভাবে জোর করেই আমাকে হোটেলটা চেক আউট করতে বলল এবং ও আমাকে নিয়ে গেল ওদের বাড়িতে। ওদের বাড়ি সাউথ কলকাতার দিকে। সেইখানে আমি বাকি ১০-১২ দিন ছিলাম। ওখানে গিয়ে বলা যায় যে আমি আমার আরেকটা পরিবার পেলাম। আ ও ওর বোন ছিল, আন্টি ছিল, আঙ্কেল ছিল। তো আমি সেখানে একদম নিজের বাড়ির মতো থেকেছি এবং এই সময়েই ওই যে বললাম কল এলো যে ফিজিক্যাল ইন্টারভিউটা দিতে হবে। তো যেহেতু আমাকে ইন্টারভিউটা ফেস করতেই হবে, আমি ওখানে থাকতেই পারতাম আরো অনেক দিন। যেহেতু এখন পরিবার পেয়ে গেছি, হোটেলে থাকতে হচ্ছে না। কিন্তু পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি যাই। তখন আমি ফ্লাইটে টিকিট কেটে এলাম। কত তারিখে? এটা আমি এলাম জুলাইয়ের ২৮ তারিখে। তারপরে এলাম, এসে দেখলাম বাংলাদেশের উত্তাল অবস্থা। আমিও ২-৪ দিন মাঠে গেলাম, পরিস্থিতি দেখলাম। এই করতে করতেই ইন্টারভিউ ছিল তখন? ইন্টারভিউ ইন্টা হয়েছিল? ইন্টারভিউ হয়েছিল। ইন্টারভিউ হয়েছিল এবং আমাকে সিলেক্টও করা হয়েছিল। কোথায়? আমি ওয়াটার এইডে। ও, ওয়াটার এইডে ৬ মাসের একটা প্রজেক্ট ছিল। তখন একটা টয়লেট কনফারেন্স হওয়ার কথা ছিল, সেটা। আমি চাকরিও পেলাম এবং শুরুও করলাম কাজ সাংবাদিকতা থেকে ডেভেলপমেন্টে। ডেভেলপমেন্টে। আবার সাংবাদিকতায় কবে ফিরলেন? সেই প্রজেক্টটা শেষ হওয়ার পরে আমি সাংবাদিকতায় ফিরলাম ২০২৫ এ। কোন হাউসে? বিডি আর্কাইভ নামে একটা অনলাইন হাউস। আমি যেহেতু কাজ করব ভাবছিলাম, তখন ভাবলাম যে ঠিক আছে সাংবাদিকতাটা মিসও করছিলাম, শুরু করি। তখন বিডি আর্কাইভ নামে সেই হাউসটাতে আমি কাজ করেছি। জয়েন করেছিলাম আউটপুট এডিটর হিসেবে। কতদিন কাজ করলেন? ১ মাস। কেন? সেই সময়টাতে অফিসটা ছিল গ্রিন রোডে। তো আমি মেতে শুরু করলাম। যখন শুরু করেছি, আমি স্বাভাবিকভাবে অফিসটা একদমই নতুন, গোছানোও হয়নি। আমাদের চা খাওয়ারও কোনো ব্যবস্থা তখন ছিল না অফিসে। তো আমাদের চা বা লাঞ্চ সবকিছু বাইরেই করতে হতো। অফিসের নিচে ২০০ গজ সামনে একটা চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানে আমি প্রতিদিন নিয়ম করে চা খেতে যেতাম। তখন একটা ঘটনা ঘটে আমার সাথে। আমি একটা মব আক্রমণের শিকার হই। মূলত ১ মাস চাকরি করার পেছনে সেটাই বড় কারণ। কি হয়েছিল? আমি যখন প্রতিদিন ওখানে চা খেতে যেতাম, আমি হঠাৎ করে একদিন বিকেলবেলা বসেছি, চা খাচ্ছি। আমার চোখ চলে যায় সামনের অপোজিটের একটা বাড়ির গার্ড রুমের দিকে। সেখানে আমার মানে হয় না যে দূর থেকে আপনি বুঝতে পারেন মানুষের মুভমেন্ট দেখে। তো আমার মনে হয়েছে যে ওই দারোয়ান আমার ছবি তুলছে। কারণ তার ক্যামেরাটা আমার দিকেই তাক করা এবং সে যে নরমালি ক্যামেরা ব্যবহার করছে না সেটা বোঝা যাচ্ছে। তো স্বভাবগতই আমি যেহেতু প্রতিবাদী মানুষ, এটা একটা অন্যায় কাজ, আমি সেটার প্রতিবাদ করব। আমি উঠে গেলাম। উঠে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম। সে ১ম এ অস্বীকার করল। তারপরে আমি বললাম যে, "ঠিক আছে, আমি আপনার ফোনটা দেখব যে আপনি আমার ছবি তুলেছেন কি তোলেননি। আপনি যদি না তুলে থাকেন, আপনার তো ফোন দেখাতে কোনো সমস্যা নেই।" তারপরে সে ১ম এ দেখাবে না, গড়িমসি করছে। উনি এক পর্যায়ে যেটা হচ্ছে বলে কি, "আমি দেখাচ্ছি, দেখাচ্ছি।" উনি ফোনটা অন করে গ্যালারিটা অন করেছে এবং গ্যালারির ১ম ছবিটাই আমার ছবি ছিল। সেই সময় আমি তার হাত থেকে ফোনটা নিয়ে নিতে চাই যে আমার ছবি আমি ডিলিট করে তারপরে যাব। যখন আমি তার কাছ থেকে ফোনটা নিতে যাই তখন সে আমার সাথে ধস্তাধস্তি করে এবং স্বাভাবিকভাবেই তখন চিৎকার চেঁচামেচি হয়। শব্দ শুনে আমার আরও ২ জন কলিগ বাইরে ছিলেন। তারা দৌড়ে আসেন সেই বাড়ির ভেতরে। দৌড়ে এসে মানে সিচুয়েশনটা তখন জটিল হয়ে যায় এবং যখন ধরা পড়েন উনি যে না উনার ছবি ছিল, আমার কলিগ উনার কাছ থেকে জোর করে ফোনটা নিয়ে নেয় এবং তখনও ফোনটা খোলা ছিল। আমরা দেখতে পাই যে সেইখানে আমার ছবি আছে এবং আমার ওই দিনের ছবি নয়, আরও অনেক দিনের ছবি আছে এবং শুধু আমার ছবি নয়, ওই জায়গায় যারা নারীরা আছেন, শুধু নারীদের ছবি, পুরুষদের নেই। শুধু নারীরা চা খেতে যারা আসেন তাদের অনেকেরই ছবি আছে এবং আমারও অনেক দিনের, যেহেতু আমি রেগুলার যেতাম, অনেক দিনের ছবি আছে। এইটা দেখার পরে আমার কলিগরাও তো উত্তেজিত হয়ে গেল এবং
তারা ছবিগুলো ডিলিট করে দিয়েছে। ডিলিট করে দেওয়ার পরে সে ফোনটা নিয়ে গেছে টান দিয়ে হাত থেকে। তো আমি বললাম, এটা ডিলিট করলে তো হবে না, এটা ট্র্যাশে জমা থাকবে, এটা গুগল ড্রাইভে থাকবে, সেখান থেকে তো ডিলিট করতে হবে। এরপরে সে আর কিছুতেই ফোনটা দিচ্ছে না। এরকম সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেল। আশেপাশে থেকে কয়েকজন মানুষ দৌড়ে এলেন। উনি তখন তার অস্বীকার করার উপায় নেই যে উনি ছবি তোলেননি। উনি আমার পায়ে ধরে ক্ষমা চাইলেন যে ভুল হয়ে গেছে। আমি বললাম, না ভুল তো কোনো বিষয় না, আপনি আমার ছবি তো ডিলিট করতে হবে, আপনি মোবাইল খুলে দিন। উনি কিছুতেই সামহাও তখন আর ফোনটা আনলক করে দিচ্ছিল না। ওখানেই ব্যাপারটা মিটে যেতে পারতো উনি যদি ছবিটা ডিলিট করতে দিত। উনি ছবিটা ডিলিটই করতে দিল না এবং দিচ্ছিলই না। তারপরে পরে আমরা কি করলেন? বাড়িওয়ালাকে ডাকতে বললাম, উনি বাড়িওয়ালাকেও ডাকলেন না। বিল্ডিংয়ের ম্যানেজার এলো, তারা বলছে আপা মাফ করে দেন, যেহেতু এর ভুল করে ফেলছে মাফ করে দেন। এটা হচ্ছে তাদের ভাষ্য। ঠিক আছে, মাফ করে দেব, আমার ছবিগুলো ডিলিট করতে হবে। তো এক পর্যায়ে এর মধ্যে আমার ব্রেক টাইমও শেষ, আমাদের অফিসেও ফিরতে হবে। এই বাকবিতণ্ডাতেই তো আধা ঘন্টার মতো চলে গেছে। আমি বলেছি, হয় আপনি এটা দেবেন, নয় আপনি বাড়িওয়ালাকে ডাকবেন, নাহলে আমি পুলিশ ডাকবো। এবং সে কিছুতেই রাজি হচ্ছিল না। আমরা তার ফোনটা নিয়ে আমরা ৩ কলিগ অফিসে ফেরত আসি। অফিসে ফেরত আসার পরে যেটা হয়, সেই দারোয়ান তারই ২ জন সমপর্যায়ের মানুষকে, একজন কে ছিল জানি না, মানে ২ জন লোক এসে আমার অফিসে নক করেছে এবং অফিসে নক করেছে, তারা ফোন ফেরত নিতে এসেছে এবং তারা এসে যখন হইচই শুরু করেছে, তখন গিয়ে আমি কল করেছি 999 এ। 999 এ কল করার পরে পুলিশ এসেছে এবং আমি এই ঘটনা শুরু হয়েছিল 4:30টায়। পুলিশ এসেছে 7টার দিকে এবং ওই সময়টাতে যেটা হয়েছিল যে পুলিশ স্বাভাবিকভাবে এসে আমাকে বললেন যে, আমরা এসেছি, আপনি নামুন, কোন ঘটনা, কোন বাড়িতে কি হয়েছে, আসুন। তো আমি নেমেছি, আমার ২ জন কলিগও নেমেছে সাথে, কারণ তারা তো প্রত্যক্ষদর্শী, তারা ছিলেন ওখানে। যখন পুলিশ ওই বাড়ির সামনে আমাকে নিয়ে গেল এবং আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো যে ঘটনা কি হয়েছিল, কোথায় শুরু হয়েছিল। তো আমি তাকে বর্ণনা করছিলাম। এর মধ্যে কিন্তু যে অন্যায় করেছে, যে দারোয়ান মূল কালপ্রিট, তিনি পালিয়ে গেছেন। হুম। ছিলেন হচ্ছে যে ২ জন ফোন নিতে এসেছিল আমার অফিসে, তারা এবং আশেপাশে ওই সময় বিকেলে যারা জড়ো হয়েছিল তারা কিছু মানুষ ছিল। তো আমি যখন বর্ণনা করছি ওখানে বসে বসে যে এই ঘটেছে, এরকম ঘটনা ঘটেছে। মব হলো কখন? হ্যাঁ, মজার বিষয় হচ্ছে মব হয়েছে পুলিশের উপস্থিতিতে। তখন আশেপাশে সমপর্যায়ের তার মানুষজন জুটে গেল, দোকানদার থেকে শুরু করে সবজিওয়ালা বা আশেপাশে যারা ছিল তারা একে একে জড়ো হয়ে গেল এবং তাদের ভাষ্য হচ্ছে যে এই আফার মন অনেক শক্ত, এর পা ধরে ক্ষমা চাইছে, তাও এ ক্ষমা করে নাই, পুলিশ ডেকে আনছে। এইটা আশেপাশ থেকে মানুষ বলছে কন্টিনিউয়াসলি, আমি শুনছি। তাদের মেন গ্রাজটা হচ্ছে আমার উপরে যে আমি তাকে ক্ষমা করিনি, আমি পুলিশ ডেকে এনেছি। তারপরে তারা অকথ্য ভাষায় গালাগাল শুরু করলো এবং এইটা না, মানে দাবানলের মতো বোধ হয় ব্যাপারটা। একটা জায়গায় লাগলে আস্তে আস্তে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ব্যাপারটা এরকম ঘটলো যে প্রথমে ভিড়ের মধ্যে থেকে একজন লোক গালি দেয়া শুরু করলো এবং একজন লোক উত্তেজিত হয়ে আমার দিকে তেড়ে আসলো এবং তার পাশাপাশি আশেপাশে আমি, মানে পরিবেশটা যে হঠাৎ করে বদলে গেল কয়েক মুহূর্তে, আমি টের পেলাম। মানে আমি না কিরকম একটা নাম হয়ে যাচ্ছিলাম, মানে হঠাৎ করে এত অজস্র নোংরা গালিগালাজ যেগুলো নারীদের করে। পুলিশ কি করলো তখন? এবং এটা এত মুহূর্তের মধ্যে ঘটলো, পুলিশও হতবাক হয়ে গেল। এবং যখন ওই ভিড়ের মধ্যে থেকে যে আমাকে হিট করতে এসেছিল, আমি জিনিসটার ওই ওই অবস্থাতে, ওইটা হয়তো সেলফ ডিফেন্স মানুষের কাজ করে বা আমার প্রফেশনের কারণেও কি, ওই যে শিক্ষা এতদিনের, আমি মোবাইল বের করেছিলাম। ওই সিচুয়েশনে মোবাইল বের করে আমি বোধহয় 10 সেকেন্ড না 11 সেকেন্ডের একটা ভিডিও করতে পেরেছিলাম। হুম। তো পুলিশ ওই লোককে ফেরায়, সে যখন আমাকে আঘাত করতে আসে, আমার দিকে তেড়ে আসে মারতে, পুলিশ তো আমার পাশেই ছিল, পুলিশ ২ জন তাকে ফেরায়। এবং ওই সময় আমার কলিগ আমাকে নিয়ে জাস্ট আমরা ৩ জন দৌড়ে অফিসের ভেতরে ঢুকে যাই। অদ্ভুত ব্যাপার। এরপরের কোনো ঘটনা আমি আর জানি না পুলিশ কি করলো না করলো। আমি পুলিশকে কল করলাম, পুলিশরা বলল যে আমাদের ডিউটি শেষ, আমরা চলে গেছি। তো ওই আপনি চলে গেছেন আমার অফিসের নিচে, তখনও মানুষ যারা মব করেছিল তারা তখনও আমার অফিসের নিচে, এবং তখন 7:30টার বেশি বাজে। এইরকম পরিস্থিতিতে আমি কি করতে পারি? আমি তো অফিস থেকে এখন আর বেরোতে পারবো না। আমি দেখতে পাচ্ছি পরিস্থিতিটা কি। ওখানে বের হলে তারা আমাকে
মানে ওই স্পটেই কিছু একটা করে ফেলবে। আমি বেঁচে ফিরবো কিনা তাও জানি না, বের এবং হলেন কিভাবে? ওই সময়ে কতটা মবের ঘটনা ঘটছিল সেটা তো আপনি জানেন। পরবর্তীতে বের হলেন কিভাবে? আমি আবার 999 এ কল দিলাম। কল দেওয়ার পরে ঘটনাটা বললাম, তারা চলে গেছে। পুরো বিস্তারিত বললাম কি হয়েছে এবং আমি যে এখন আটকা পড়ে আছি। তারা বললেন, "আচ্ছা আমি দেখছি কি করা যায়, হ্যান-ত্যান। আপনি সহায়তা নিতে পারেন আ আর্মির।" তখন আর্মির পেট্রোলিং টিম ছিল এবং ক্যাম্প করা হয়েছিল। যেহেতু এই ঘটনাগুলো খুব ঘটছিল। তখন আমি আর্মির কন্ট্রোল রুমে ফোন করলাম। ফোন করে পুরো ঘটনা আবার শুরুর থেকে বিকেলের ঘটনা, সন্ধ্যার ঘটনা বিস্তারিত বললাম, এবং আমি কন্টিনিউয়াসলি দেখছিলাম যে নিচে আমার লোকজন জড়ো হয়ে আছে। ভিড় কমে গেল কিন্তু ১ জন ২ জন করে কন্টিনিউয়াসলি ওখানে দাঁড়িয়ে আছে। আমি সেই জিনিসগুলো সব ভিডিও করলাম, এবং এই ঘটনা ঘটতে, ঘটতে প্রায় রাত ৯টা মানে বেজে যাচ্ছে। তখনও অবধি পুলিশ কিন্তু আর আসেনি, এবং যখন দেখলাম যে পুলিশ, আর্মি কোথাও থেকে আমি কোনো ধরনের সহায়তা পাচ্ছি না, তখন আমি ফেসবুকে পোস্ট করলাম যে আমার এই পরিস্থিতি। প্রমাণগুলো দিয়ে, ভিডিওগুলো দিয়ে আমি ফেসবুকে পোস্ট করলাম, এবং ওই ফোনটা কি ফেরত দিয়ে দিয়েছিলেন দারোয়ানের ততক্ষণে? না, ফোন ফেরত দেইনি। ফোন আমার কাছেই ছিল। ফেসবুক পোস্টের পরে কি হলো? ফেসবুক পোস্টের পরে স্বাভাবিকভাবেই আ এই সময়টাতে তো আমার সাংবাদিক বন্ধু-বান্ধবের সংখ্যাও বেড়েছে, কলিগের সংখ্যাও বেড়েছে, পরিচিতিও বেড়েছে। সবাই ফেসবুকে জিনিসটা দেখেছে এবং সবাই কনসার্ন ছিল। সেই সময় আমার সাংবাদিক বন্ধুরা সবাই আমাকে ফোন করলো, তারা পুলিশকে ফোন করলো, তারা সবাই শেয়ার করলো। মুহূর্তের মধ্যে জিনিসটা ভাইরাল হলো। যখন আমার ফেসবুক পোস্ট ভাইরাল হলো, তখন গিয়ে আসলে আমি সেখান থেকে বেরোতে পারলাম। কি করে পারলাম? স্বাভাবিকভাবে আমার অ্যাক্টিভিস্ট বন্ধুরা যারা ছিল সেই সময়ে, ড্রিকের অনেকেই ছিলেন, তারা আমাকে হেল্প করেছেন, কন্টিনিউয়াসলি খোঁজ নিয়েছেন ফোনে, পুলিশের সাথে যোগাযোগও করেছেন। রাত ৯:৩০টার দিকে ২ গাড়ি আর্মি এলো, ২ গাড়ি পুলিশ এলো। তারা আমাকে রেস্কিউ করে সেখান থেকে থানায় নিয়ে গেল। তারপরে আর ওই অফিসে যাননি? গিয়েছিলাম। আমি ৩ দিন এত আতঙ্কিত ছিলাম, এত ট্রমায় ছিলাম। আমি না ওই সিচুয়েশনটা মনে করতে পারি না। আমি যদি এখনো মনে করি, মানে যেকোনো কিছু হতে পারত সেদিন আসলে। সরি। আমি এখনো আতঙ্কিত হয়ে যাই। এরপরে কতদিন আমি রাতে ঘুমোতে পারিনি। সেই দৃশ্য আমার চোখ থেকে যাচ্ছিল না যে কিভাবে হঠাৎ করে মানুষ তেড়ে এলো, এবং কন্টিনিউয়াসলি তো সেই সময় আমরা দেখছিলাম কিভাবে মবের আক্রমণের শিকার হয়ে মানুষ মারা যাচ্ছে। একের পর এক ঘটনা প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছিল। আমি বেঁচে গেছি কিন্তু সেই ট্রমাটা এখনো আমাকে কিন্তু বয়ে বেড়াতে হচ্ছে। তারপরে তো ওই অফিস ছেড়ে এরপরে ওই দিলেন কবে? অফিসে, না, আমি অফিসটা ছাড়িনি। আমাকে ছাড়তে বাধ্য করা হয়েছে। এটা নিয়ে আমি বিস্তারিত ঘটনা উল্লেখ করে আমার ফেসবুকে পরবর্তীতে মেন্টালি স্টেবল হওয়ার পরে মাসখানেক পরে লিখেছিলাম। ওই অফিস থেকে কোনো দায়-দায়িত্ব তো নেয়াই হয়নি, কোনো হেল্প তো করাই হয়নি। আ আমার যে কলিগরা ছিল প্রত্যক্ষদর্শী, তারা পুলিশ যখন এলো, আমি তো কমপ্লেন করেছিলাম। আমি রাত ১:৩০ পর্যন্ত থানায় ছিলাম, এবং পুলিশ ১ম এ কিন্তু জিনিসটা নিতে চায়নি, এবং আমাকে পুলিশ এই কথাও বলেছিলেন যে, ওসি যে ছিলেন, আমি নামটা ভুলে গেছি, আশিক বা সামথিং। তিনি আমাকে বললেন যে, "দারোয়ান লেভেলের একজনের সাথে আপনার দ্বন্দ্ব হবে কেন?" সেইটা তার রিঅ্যাকশন ছিল, এবং আমাকে কিন্তু মানে যার পর নাই অনুৎসাহিত করা হচ্ছিল কমপ্লেন করার জন্য। থানায় কিন্তু আমার সাংবাদিক বন্ধুরা ছিলেন, গিয়েছিলেন। আরটিভি থেকে, অনেক টিভি থেকেই অনেক রিপোর্টাররা গিয়েছিলেন। বাংলা ট্রিবিউন থেকে আমার বন্ধু গিয়েছিলেন। আ আমাকে খুব হেল্প করেছে ১ম থেকে জীবন আহমেদ, আমার বন্ধু। কৃতজ্ঞতা ওর প্রতি। ও থানার থেকে শুরু করে বাসা অব্দি আমার সাথে ছিল। এতগুলো সাংবাদিক থাকার পরেও তারা কিন্তু ১ম এ, মানে যেটা হয় যে, যেকোনো ঘটনা ঘটুক, কোনো না কোনোভাবে দোষটা যেন নারীটার ওপরেই দেয়া যায়। সরাসরি আকারে ইঙ্গিতে, কথাবার্তায় এই চেষ্টা কিন্তু সবাই করে। বাংলাদেশের পুলিশও করে এবং করেছিল। আপনার তারপরেও রিঅ্যাকশন কি ছিল এই কথার পরে? আপনি কি বলেছিলেন কিছু? নাকি মামলা না করে চলে গিয়েছিলেন? না কি করেছিলেন? বলেছি। আমি আ আমার জন্য ভালো কি মন্দ আমি জানি না। প্রথমত আমি ছোটবেলা থেকে শিখেছি প্রতিবাদ করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং ভয় না পেতে।
আমি প্রতিবাদ করেছি এবং স্বাভাবিকভাবেই যারা ছিলেন আমার সাংবাদিক বন্ধু-বান্ধব, কলিগরা তারাও সবাই পাশে ছিলেন। তারা লিখিত কমপ্লেইনটা নিয়েছিল। পরে কি ব্যবস্থা নেওয়া হলো? ব্যবস্থা নেওয়া হলো, পরবর্তীতে একজনকে অ্যাসাইন করা হয়েছিল। তিনি তদন্ত করছিলেন এবং তদন্ত করে তখন আমার অফিসে এলো। আমি ৩ দিন পরে অফিসে জয়েন করি। অফিসে জয়েন করার পরে পুলিশ এসেছিল আমার কলিগদের সাথে কথা বলার জন্য এবং আমার কলিগরা সেই সময় যে ৩ জন ছিল, দুপুরের ২ জন, ওই ২ জনের সাথে সন্ধ্যাবেলা আরও একজন কলিগ ছিল। একজন কোঅপারেট করলো, বাকি ২ জন নানান অজুহাত দিল যে, "আমি গ্রামের ছেলে, আমি ভয় পাই, এসব করতে চাই না, হ্যান না ত্যান না।" আমি বললাম, "ঠিক আছে, সেটাই আপনি পুলিশকে বলতে পারেন। কোনো সমস্যা নেই। আপনার উপরে কোনো জোর করা হচ্ছে না বা কিছু। পুলিশ এসেছে যেহেতু আপনি ছিলেন, আপনি আপনার বয়ানটা দিতে পারেন।" তারা পুলিশের সাথে কথা বলেছিল এবং তারা একজন বলেছে সে খুবই বিরক্ত এইসব জিনিস নিয়ে। তারা এইসব জিনিসের মধ্যে থাকতে চায় না, জড়াতে চায় না। আরেকজন বলল, "আপু, আমি গ্রামের ছেলে, আমি এগুলো খুব ভয়-টয় পাই।" এই হচ্ছে তাদের অবস্থা এবং সেই অফিসের যে সম্পাদক ছিলেন তিনি আমাকে ডেকে বললেন যে আমার পারফরম্যান্স ভালো না, তারা আমাকে আর রাখতে চাইছে না। তো ১ মাসে আপনি পারফরম্যান্স ভালো বা মন্দ বোঝার তো সময় দরকার হয়। একটা মানুষের তো প্রবেশনও ১ থাকে। মাস তো অনেকখানি। ১ মাস তো পারফরম্যান্স বোঝার জন্য অনেকখানি। হ্যাঁ, সেটা আপনি বলতেই পারেন ১ মাস অনেকখানি, কিন্তু সাডেনলি আমার যদি পারফরম্যান্স ভালো না হতো ২ দিন আগে বলতে পারত, ১০ দিন আগে বলতে পারত। এই ঘটনাটার পরেই কিন্তু উনি আমাকে ডেকে বললেন, যেদিন আমি প্রথম অফিসে গেলাম সেই দিনই উনি বললেন যে, "আমরা আসলে আপনার পারফরম্যান্সে খুশি না, আপনি প্লিজ রিজাইন দিয়ে দিন।" তারপর রিজাইন করে কি করলেন? আমি রিজাইন দিয়ে দিলাম। কারণ স্বাভাবিকভাবেই এইরকম অমানবিক যারা বা যাদের সত্যকে স্বীকার করার বা ফেস করার সাহস নেই, তাদের সাথে আসলে আমিও কাজ করতে পারব না। তাই না? আপনি এই রিজাইনের পরে ফেসবুক পোস্ট দিয়েছিলেন না আগে? পরে। আপনি ফেসবুকে অনেক কিছু পোস্ট করেন। আমি রিসেন্ট একটা পোস্ট দেখলাম আপনি স্মোক করছেন, সেই ছবিটাও ফেসবুকে দিয়েছেন। তো এইটা তো আসলে তামাক বিরোধী আইনের সাথে কি সাংঘর্ষিক হয়ে যায় কিছুটা? আমার মনে হয় না। কারণ প্রথমত আমার ছবিটা যেখানে তোলা সেটা ডেডিকেটেড স্মোকিং জোন। হুম। পাবলিক কোনো প্লেস না। ওইটা ওটা সোনারগাঁয়ের ভেতরে স্মোকিং জোনের মধ্যে বসে আমি স্মোক করছিলাম। সেটার ছবিটা আমি দিয়েছি। কথা হচ্ছে ধরুন আমার এই হট সিটটাতে যদি আমি না বসে একজন পুরুষ বসতো, আপনি কি তাকে প্রশ্ন করতেন যে অবশ্যই সে করতাম। কেন এই ছবিটা অবশ্যই দিয়েছে করতাম। কারণ সেখানে বা আপনি দিচ্ছে? কমেন্ট করেছেন, আমি একটু পড়ে শোনাই আপনাকে। থাক, ছবিতেই বিতর্কের শেষ থাকবে না। পুরস্কার নিয়ে আর বিতর্কিত হতে চাই না। তার মানে কি আপনি জানতেন বিতর্ক হবে? তারপরেও এই ছবিটা পোস্ট অবশ্যই আমি করেছেন। জানতাম। তাহলে এই জিনিসটা কি বিতর্ক উস্কে দেওয়া হচ্ছে না? না, উস্কে দেওয়া হচ্ছে না। একদমই উস্কে দেওয়া হচ্ছে না। এটা আমার ফেসবুক প্রোফাইল। আমি আমার ছবি পোস্ট করেছি, অন্য কারোর ছবি পোস্ট করিনি এবং এখানে যারা মন্তব্য করেছে সবাই আমার বন্ধু তালিকায় আছে, তারাই মন্তব্য করেছে। প্রথমত ইওর পোস্ট ইজ আমি পাবলিক। পাবলিক দেখতে পাবে, অবশ্যই কমেন্ট কি দেখতে অফ পাবে। করা? হ্যাঁ, কমেন্ট শুধু বন্ধুরাই করতে পারবে, দেখতে পাবে। কিন্তু এখানে আমার স্ট্যাটাসে কোথাও আপনি স্মোকিং করুন সেই ধরনের কথা নেই, অন্যকে উৎসাহিত করা হচ্ছে না। তাহলে আবার বিতর্ক হবে কেন ধারণা করেছিলেন? বা না, আপনি পোস্টের এইখানে আপনি একটা লিখেছেন যে জিনিস আমি থাক বলি, ছবিতেই এখানে বিতর্কের আপনি শেষ যেটা থাকবে করলেন, না। আপনি এটা যেটা করলেন সেটাকে সাংবাদিকতার ভাষায় ক্লিকবেট বলে। আপনি শুধু আমার মন্তব্যটা পড়লেন, তার আগে যিনি মন্তব্য করেছেন এটা তো আমার রিপ্লাই, সেটা কিন্তু আপনি বললেন না। রিপ্লাই হলেও সেই জায়গাটাতে আপনি আপনি বিতর্কের কথাটা নিয়ে এসেছেন। হ্যাঁ, কিন্তু আপনি ধারণা তার করছেন। আগের মন্তব্যটা আপনি পড়ুন। আই হ্যাঁ। ইনসিস্ট মন্তব্যটা পড়ুন। তারপরে আমি আমার তার আগে একজন কেউ লিখেছেন পুরস্কারের কথা আর কি, হ্যাঁ, যে আপনি পুরোটা পড়ুন না না ওই প্লিজ। মন্তব্যটা আমার কাছে নেই এখন। এখন আমি পড়তে পারবো না। বাট আমার কাছে আপনার মন্তব্যটা আছে। কারণ আমি এইটা ওইখান থেকে কিন্তু তাহলে প্রপার জার্নালিজম হলো না। আপনাকে দুইটা জিনিসই আমি তুলে আনতে প্রশ্ন হবে। করছি, আপনি যেহেতু ধারণা করছেন যে থাক ছবিতেই বিতর্কের শেষ থাকবে না, আমি আচ্ছা, তাহলে মন্তব্যটা আপনাকে তার মানে জানতে হবে। বিতর্ক হবে আপনি জানতেন, কিন্তু কি বিতর্ক হবে?
আমি বলি, প্রথম কথা হচ্ছে যে মন্তব্যটা ছিল সেটা হচ্ছে এই রিসেন্ট সময়ে সিনেমাতে স্মোকিংয়ের দৃশ্য দেখানো যাবে না। গেলে তাহলে হচ্ছে সেটা জাতীয় পুরস্কার, চলচ্চিত্র পুরস্কারের জন্য হচ্ছে মনোনীত হবে না, বা এই ধরনের একটা নিউজ ছিল কিছুদিন আগে। মন্তব্যটাও সেইটাই ছিল যে হুম, হুম, হুম। এই নিউজের ভিত্তিতে যে হ্যাঁ, এটা আইনেই আছে পুরস্কার যে যেই সিনেমায় খুব বেশি স্মোকিং বা তামাকজাত দ্রব্য ব্যবহারের প্রচার বা প্রদর্শন করা হুম, হচ্ছে, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সেই সিনেমাকে বিশেষভাবে বিবেচনা করা যেতে পারে বা হ্যাঁ, আহ, বাদ দেওয়া যেতে পারে। সেই। তো সেটাই লিখেছিলেন একজন যে ছবিটা পুরস্কার পাবে না। হুম, হুম, হুম। তো সেইটার ভিত্তিতেই আমি লিখেছি যে থাক। না, পুরস্কারের সাথে তো বিতর্কের সম্পর্ক নাই, আপনি বিতর্কের কথা কেন লিখলেন? কারণ আমাদের পুরস্কারগুলো সব বিতর্কিত। যে কোনো পুরস্কার আপনি ২১শে পদক নিয়ে দেখুন, স্বাধীনতা পদক নিয়ে দেখুন, আপনি ফেসবুকে যেহেতু আছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পক্ষে বিপক্ষে কি পরিমাণ বিতর্ক হচ্ছে। পুরস্কার মানেই এখন বাংলাদেশে একটা বিতর্কিত বিষয়। সবাই আলাপ করে, সবাই এটা নিয়ে কথা বলে। এটা একটা বিতর্কিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেই পার্সপেক্টিভে জিনিসটা বলা। ধরুন এই ইস্যুটা যদি, এই মন্তব্যটাই যদি অন্য কোনো সময়ে করা হতো, তখন হয়তো আমার উত্তরটা এটা হতো না। কারণ এখনকার যে টাইমলাইন, সেই না, আপনি টাইমলাইন তো অনুযায়ী ছবি মন্তব্য আপলোডের করা। আগে জানতেন না যে আসলে এই ছবিটা নিয়ে কেউ একজন পুরস্কারের বিষয়ে মন্তব্য না, করবেন কিনা? আমি কি অ্যাডভান্স রিপ্লাই দিয়েছি? না, না, আপনি লিখেছেন থাক ছবিতেই বিতর্কের শেষ থাকবে না, মানে ছবিটাই বিতর্কের বিষয় কেন? আচ্ছা, ছবি কেন বিতর্কের বিষয়? আপনি লালমাটিয়ার ঘটনাটা তো জানেন। লালমাটিয়ায় প্রথম যে মবটা হলো, দুজন নারীকে হ্যারাস করা হলো। রিংকু নামের একজন লোক হ্যারাস করলো তাদেরকে চরমভাবে, রক্তাক্তও হয়েছিলেন বোধহয় একজন নারী। দায় কি ছিল? স্মোকিংয়ের জন্য। আপনি কোনোদিন দেখেছেন যে কোনো পুরুষ রাস্তায় স্মোকিং করছে, তাকে কেউ হ্যারাস করেছে, তার বিরুদ্ধে মব হচ্ছে? দেখেননি তো। আপনি দেখেছেন যে রাস্তায় সমানে পুরুষরা দাঁড়িয়ে মূত্র বিসর্জন করছে, তাদের কেউ কিছু বলছে? আপনি নিশ্চয়ই দেখেছেন স্মোকিংয়ের দরকার নেই, হিজাব ছাড়া ছবি দিয়েছে, ওড়না ছাড়া ছবি দিয়েছে, বিতর্কের কোনো শেষ নেই। নারী মানেই আমাদের সমাজে একটা বিতর্কিত বিষয় হয়ে গেছে, সেটা আপনি নিজেও জানেন। বাস্তবতা যদি স্বীকার করেন, সেই সৎসাহস থাকে, তাহলে নিশ্চয়ই স্বীকার আপনি তো করবেন। অন্য ছবি দিয়ে বলেননি যে সেখানে বিতর্ক সৃষ্টি হবে, আপনি তো এক্স্যাক্ট ওই ছবি। হ্যাঁ, কারণ তার লালমাটিয়ার ঘটনাটা কি আমার সামনে উদাহরণ নয়? জানার জন্য, বোঝার জন্য। লালমাটিয়ার সামনে কেন, টিএসসিতে এরকম অহরহ ঘটনা ঘটেছে, জানি আমি। সবগুলো ভাইরাল হয়নি বলে সবাই হয়তো জানে না, আমরা তো জানি। আপনার ব্যক্তিগত বিষয় একটু জানতে চাই, আপনি যখন কর্পোরেট থেকে জার্নালিজমে আসলেন তখন আপনার ফ্যামিলির প্রতিক্রিয়া কী ছিল? এই জায়গায় বলতেই হবে যে আমি সৌভাগ্যবান। আমি ছোটবেলা থেকেই এই অবধি আমার পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছি সব কিছুতে। তারা আমাকে পরামর্শ দেয়। তারা তাদের চাওয়াটা বলে অনেক সময় যে, "এইটা করলে আমার মনে হয় ভালো হবে। তুমি এইটা করতে পারো।" কিন্তু কখনো কোনো কিছু চাপিয়ে দেয় না। তোমাকে এটাই করতে হবে, তোমাকে ওটাই করতে হবে, ওটাই হতে হবে। সাংবাদিকতা জরুরি পেশা। যখন আমরা দেখা যায় যে এমনকি ঈদেও, এই সামনে ঈদ আসছে, ঈদেও অনেক সময় আমাদেরকে অফিসে থাকতে হয়, হুম, ঈদেও আমরা ফ্যামিলি টাইম একদম বের করতে পারি না। তো পারি তখন না। আসলে মিস করেন না সেই কর্পোরেট লাইফটা, যে আমি কর্পোরেটে ফেরত যাই, বা আমার তো তাহলে এই দিনগুলোতে ছুটি থাকতো, বিশেষ দিন দিবসগুলোতে আমি ফ্যামিলিকে টাইম দিতে পারতাম বা পার্টনারকে টাইম দিতে পারতাম। না, তেমন একটা মিস করি না। মাঝে মধ্যে হঠাৎ করে যদি এমন হয় যে সাডেন কোনো কিছু চলে এসেছে, আমার কোনো প্রি প্ল্যান ছিল, তখন একটু মন খারাপ হয় বটে। কিন্তু খুব যে মিস করি তা না। কারণ আমি তো আসলে একদম আউট অফ নোহোয়্যার সাংবাদিকতায় এসে পড়েছি, ব্যাপারটা তা নয়। আমি তো জানতাম এই লাইফটা কেমন, এই প্রফেশনটা কেমন। এখানে ছুটি থাকবে না, সবসময় আমি ছুটি পাবো না। এখানে হয়তো অনেক ফ্লেক্সিবিলিটি আছে। আমার কাজ শেষ হলে আমি চাইলেই হয়তো একটা বের হয়ে গেলাম আমার বসকে বলে যে, "আমার যেহেতু আজকে কাজ শেষ, আমি কি একটা বের হতে পারি কিনা?" এই সুযোগটা যেমন আছে, তেমন আমার হঠাৎ করে ইমার্জেন্সি কাজ হয়েছে, সেটা বাসা থেকেও আমার কাজ করতে হতে পারে, বা ৮ ঘন্টার ডিউটি আমার ১২ ঘন্টা ১৫ ঘন্টাও করতে হতে পারে। এইটা আমি জেনেই এসেছি। যেহেতু আমি জেনেই এসেছি, আমার কখনো এটা নিয়ে মানে মনে হয়নি যে ওই লাইফটাই ভালো ছিল বা কেন এলাম, এরকম মনে তার মানে আপনি হয়নি। সাংবাদিকতায় কি থাকতে চান, সামনে যা কি করতে চান?
কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম। আপনি আমি মন যা মন চায় তাই মতলবী করেন। মানুষ। তো এটা আমার পক্ষে বলা খুব মুশকিল যে আমি সারা জীবন সাংবাদিকতাই করতে চাই কিনা। আমার মন যদি চায় যে না, আমি অন্য কিছু করব, একদম নতুন কিছু, আমি সেদিকেই যাব। আমার মনে হয় এই অপেক্ষায় থেকে আমরা এখানেই র‍্যাপ আপ করতে পারি আজকের পডকাস্ট। ভালো থাকবেন। আপনিও। দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে ছিলেন শাকিলা জেরিন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। সেই অবধি সবাই ভালো থাকুন, থাকুন আলাপের সঙ্গেই, ফলো করুন আলাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো।